Hello friends, I am MD Harun Al Rashid and it's my YouTube channel Harun Baizone. Today in this video I will discuss about endomembrane system. আমরা আজকে এই ভিডিওতে endomembrane system সম্পর্কে আলোচনা করব। এই endomembrane সিস্টেমের মধ্যে আমরা endoplasmic reticulum, Golgi body, lysosome এবং vacuole সম্পর্কে ডিটেইলসে আলোচনা করব। এটা নিট বেস এনসিইআরটি থেকে নেওয়া এবং ওর সঙ্গে অনেক অ্যাডিশনাল ইনফরমেশন যেগুলো বিভিন্ন ধরনের এক্সাম, নিট এক্সাম, অন্যান্য সাধারণ এক্সামগুলোতে যেগুলো আসে সবকিছু এখানে ডিটেইলসে আলোচনা করা হবে। তো দেরি না করে শুরু করি আমরা। তো প্রথম দেখো এন্ডোমেমব্রেন সিস্টেমটা কি এটা আমাদের জানতে হবে ফার্স্ট। While each membranous organelle is distinct in terms of its structure and function, many of these are considered together as an endomembrane system because their functions are coordinate. আমরা দেখেছি মাইটোকন্ড্রিয়া দেখেছি, প্লাস্টিড দেখেছি, রাইবোজোম দেখেছি। এগুলো এই সমস্ত সেল অর্গানেলস গুলো কি হয়, এরা ইন্ডিভিজুয়ালি ওয়ার্ক করে, অর্থাৎ নিজে নিজে কাজ করে। কিন্তু আমরা যখন দেখব যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, লাইসোজোম, ভ্যাকুওল, কারণ এদেরকে দেখবো যে এরা একসঙ্গে মিলে কোন একটা কাজকে সম্পন্ন করছে। এই জন্য এদেরকে সবাইকে একসঙ্গে আমরা বলছি এন্ডোমেমব্রেন সিস্টেম। The endomembrane system include endoplasmic reticulum, Golgi complex, lysosomes and vacuoles. Since the function of the mitochondria, chloroplast and peroxisome are not coordinated with the above component. যদি কি বলছে যে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট এবং প্যারক্সিজমের ফাংশন কিন্তু উপরে যে এন্ডোমেমব্রেন সিস্টেমটা আলোচনা করব তার সঙ্গে কিন্তু কোঅর্ডিনেট করে না, অর্থাৎ একসঙ্গে কাজ করে না। These are not considered as part of the endomembrane system. এটা এন্ডোমেমব্রেন সিস্টেমের কোনো পার্ট নয়। এবার আমরা যে এন্ডোমেমব্রেন সিস্টেম পড়লাম, দেখো এখানে নিউক্লিয়াসের পরে রয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এন্ডোপ্লাজম ধরে একটা এক্সাম্পল দিয়ে ধরে নিই, একটা ডাইজেস্টিভ প্রসেস চলছে, অর্থাৎ কোন একটা ফুডকে ডাইজেশন করতে হবে, তার জন্য কি এনজাইম দরকার। তো এনজাইমটা কোথায় তৈরি হচ্ছে দেখো, প্রথমে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি হচ্ছে, প্রথমে এনজাইম তৈরি হলো এবং এই ভেসিকেলটার মধ্যে এনজাইমটা প্যাকেজড হয়ে গেল। প্যাকেজড হওয়ার পর সেটা কি ট্রান্স গলগিতে গেল, ট্রান্স থেকে সিস গলগি, দ্য মিডিয়ান গলগি, ট্রান্স গলগি হয়ে দ্য এনজাইম আর ডেলিভার টু দ্য লাইসোজোম। এনজাইমটা এবার কোথায় চলে আসলো, লাইসোজোমের সঙ্গে। এবার লাইসোজোমের সঙ্গে যখন এটা মিক্সড হলো, তারপর সেটা কি করলো, বাইরে থেকে আসে যে ফুড রয়েছে সেই ফুডটাকে এখানে ডাইজেস্ট করলো। ক্লিয়ার? তো এখানে এন্ডোমেমব্রেন রেটিকুলাম কাজে লাগলো, এখানে ভ্যাকুওলস কাজে লাগলো, ভেসিকলস কাজে লাগলো, এর গলগি বডি কাজে লাগলো, লাইসোজোম কাজে লাগলো, এবং ওরা একসঙ্গে মিলে কাজ করছে বলে এদেরকে এন্ডোমেমব্রেন সিস্টেম বলা হয়ে থাকে। তাহলে ফাংশন অফ দ্য এন্ডোমেমব্রেন সিস্টেম, এন্ডোমেমব্রেন সিস্টেমের কাজ কি? প্রথমে প্রোটিন সিনথেসিস এন্ড মডিফিকেশন। তাই আমরা জানি রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। তো যে সমস্ত রাইবোজোম এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকে তারা কি করে, কোন একটা প্রোটিনকে সংশ্লেষ করে। তারপর সেটা কি তারপর কি হচ্ছে, গলগি অ্যাপারেটাস তাকে প্রসেস করে এবং প্যাকেজ করে, তারপর ট্রান্সফার করে দেয়। এই জন্য গলগি অ্যাপারেটাসকে সিক্রেটরি সেল অর্গানেলস বলা হয়। লিপিড সিনথেসিস, আমাদের যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেখানে রাইবোজোম থাকে না, সেটা কি করে, তোমার লিপিড সিনথেসিসে সাহায্য করে। কি কি লিপিড? যেমন তোমার হচ্ছে গ্লাইকোলিপিড, কোলেস্টেরল, ফসফোলিপিড ইত্যাদি। ডিটক্সিফিকেশন, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্লে এ রোল ইন ডিটক্সিফিকেশন ড্রাগ এন্ড পয়জনস। বিভিন্ন ড্রাগ এবং পয়জনসকে ডিটক্সিফিকেশন কার দ্বারা হয়, যেগুলো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দ্বারা। ওয়েস্ট রিমুভাল, লাইসোজোম ডাইজেস্ট সেলুলার ওয়েস্ট এন্ড ডেব্রিস। বিভিন্ন ধরনের কোষের মধ্যে যে সমস্ত অপাচ্য জিনিসগুলো বা যে সমস্ত ক্ষতিকর জিনিস তৈরি হচ্ছে, যে সমস্ত নোংরা আবর্জনা তৈরি হচ্ছে, সেগুলোকে রিমুভ করে কে, লাইসোজোম। লাইসোজোমের মধ্যে কি রয়েছে, হাইড্রোলাইটিক এনজাইম রয়েছে। ট্রান্সপোর্ট এন্ড সিক্রেশন, তারপর এই যে ভেসিকেল, দেখো ভেসিকেলের মাধ্যমে কোথায় গলগি বডিতে গেল, গলগি বডিতে আরেকটা ভেসিকেলের মধ্যে ঢুকিয়ে দিয়ে সেটা ট্রান্সপোর্ট করে দিল। তো ট্রান্সপোর্ট এন্ড সিক্রেশনে সাহায্য করছে। এবার আমরা প্রথম শুরু করবো দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা প্রথম 1945 এ বিজ্ঞানী পোর্টার এটাকে প্রথম লক্ষ্য করেছিল। কোথায়? এটা
লক্ষ্য করেছিল এবং এটা সব জায়গায় থাকবে, শুধুমাত্র আদিকোষ এবং লোহিত রক্তকণিকা ছাড়া, অর্থাৎ প্রোক্যারিওটিক সেল এবং তোমার আরবিসি ছাড়া, অর্থাৎ লোহিত রক্তকণিকা ছাড়া সব জায়গাতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু থাকবে। এবার প্রশ্ন হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোথা থেকে উৎপন্ন হচ্ছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিউক্লিয় পর্দা বা কোষ পর্দা থেকে উৎপন্ন হচ্ছে, অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন অর সেল মেমব্রেন থেকে তোমার তৈরি হচ্ছে। নিউক্লিয়ার মেমব্রেন অর সেল মেমব্রেন, কোষ পর্দা বা তোমার নিউক্লিয়ার পর্দা থেকে তৈরি হচ্ছে। এর সংখ্যা কত? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তোমার নিউমারাস নাম্বারে থাকবে, অসংখ্য নম্বরে থাকে, তবে কোষের আয়তন যত বড় হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সংখ্যাটাও ঠিক ততটাই বড় হবে। The electron microscopic studies of eukaryotic cells reveal the presence of network or reticulum of tiny tubular structure scattered into the cytoplasm. তো সাইটোপ্লাজমে একটা স্ট্রাকচার ও গঠন যেটা কি হচ্ছে নেটওয়ার্কের মতো ছড়িয়ে রয়েছে, যা সেলকে একটা কম্পার্টমেন্টালাইজেশন করছে, অর্থাৎ কম্পার্টমেন্টে ভাগ করছে, সেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। হেন্স এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ডিভাইড the intracellular spaces into two distinct compartments, luminal inside endoplasmic reticulum and external cytoplasm। অর্থাৎ একটা এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে পাচ্ছ, এর মধ্যবর্তী অংশ এটা লুমিনার পার্ট, আর বাইরের দিকে যে সাইটোপ্লাজম রয়েছে সেটা হচ্ছে তোমার এক্সটার্নাল লুমিনাল পার্ট। The endoplasmic reticulum often show ribosomes attached to their outer surface. The endoplasmic reticulum bearing ribosome on their rough surface is called rough endoplasmic reticulum. In the absence of ribosome in the surface of the endoplasmic reticulum is called a smooth endoplasmic reticulum। এখানে দেখতে পাচ্ছ এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কোনো রকম রাইবোজোম থাকে না, তাই এটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং এখানে দেখো অনেক রাইবোজোম রয়েছে দানাদার, সেজন্য এদেরকে বলা হচ্ছে তোমার রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। Rough endoplasmic reticulum observe in the cell's activity involve protein synthesis and secretion. The protein synthesis and secretion এর কাজটা কে করছে? Rough endoplasmic reticulum, due to the presence of ribosome. They are extensive and continuous with outer membrane nucleus. তাহলে নিউক্লিয়াসের বাইরের দিকের যে পর্দা থাকে, সেই এই জায়গাটা লক্ষ্য করো, নিউক্লিয়াসের বাইরের দিকের যে পর্দা থাকে সেই পর্দা থেকে তোমার রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা শুরু হয় এবং সেটা বনস্তূপ পর্যন্ত বিস্তৃত থাকে। The smooth endoplasmic reticulum is the major site for synthesis of lipid. তাহলে এর যেমন কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস করা, এর কাজ হচ্ছে লিপিড সিনথেসিস করা। ওকে, and annual cells lipid like steroidal hormone এবং বিভিন্ন স্টেরয়েড হরমোন যেমন টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন ইত্যাদি তৈরি করে কে? ইত্যাদি তৈরি করে তোমার এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার আমরা দেখব যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি কি নিয়ে তৈরি থাকে। প্রথম হচ্ছে সিস্টার্নি, ভেসিকলস এন্ড টিউবুলস। তো সিস্টার্নি গুলো কি? এটা লম্বা এবং চ্যাপ্টা, লম্বা, ফ্ল্যাট এন্ড লং। লম্বা এবং চ্যাপ্টা হচ্ছে এদের ব্যাস 42, 45, 50 মিলিমিটার ন্যানোমিটার ইন ডায়ামিটার। ভেসিকলস গুলো হচ্ছে তোমার মেইনলি 45 to 500 ন্যানোমিটার ইন ডায়ামিটার, যেখানে তোমার টিউবুলস গুলো হচ্ছে 50 to 190 ন্যানোমিটার ইন ডায়ামিটার। এরা হচ্ছে ব্রাঞ্চড, মনে শাখা প্রশাখা যুক্ত হয়, ব্রাঞ্চড। লং অ্যান্ড ফ্ল্যাট হচ্ছে তোমার কারা? এই সিস্টার্নি গুলো। ভেসিকলস গুলো হচ্ছে যে ভ্যাকুয়াল লাইক স্ট্রাকচার, এরা ভেসিকলস গুলো সবচেয়ে বেশি পাওয়া যায় কোথায়? প্যানক্রিয়াজের যে সেল থাকে সেই প্যানক্রিয়াজের সেলে ভেসিকল গুলো সবচেয়ে বেশি থাকে। এবং সিস্টার্নের গায়ে কি থাকে? এগুলো রাইবোজোম থাকে। রাইবোজোম কোথায় প্রেজেন্ট থাকছে? সিস্টার্নের গায়ে রাইবোজোম থাকছে। আর ভেসিকলস গুলো মাইক্রোজোম, এর আরেকটা নাম হচ্ছে মাইক্রোজোম। এগুলো সবগুলো কিন্তু পয়েন্টস যেগুলোতে কোশ্চেন হয়।
তাহলে ভেসিকেল এর সাইজ হচ্ছে 25 to 500 ন্যানোমিটার ইন ডায়ামিটার এবং সবচেয়ে বেশি পাওয়া হচ্ছে প্যানক্রিয়াস সেলে এবং এদের কি হচ্ছে এদের আরেকটা নাম হচ্ছে মাইক্রোজোম। আর টিউবুলস গুলো হচ্ছে 50 to 190 ন্যানোমিটার, এরা ব্রাঞ্চড হতে পারে। সিস্টাইন গুলো কি হচ্ছে এদের কিন্তু কারো রাইবোজোম দ্বারা থাকবে না। আর সিস্টাইন গুলো 40 to 50 ন্যানোমিটার ইন ডায়ামিটার, লং ও ফ্ল্যাট উইথ রাইবোজোম এবং রাইবোজোম এদের মধ্যে থাকবে। এবার হচ্ছে কি যেটা আমরা পড়বো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফাংশন কি। তো ফার্স্ট দেখো যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ও স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আগে আমরা দেখেছি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে কি, যার মধ্যে কি রাইবোজোম রয়েছে। রাইবোজোম থাকা মানে এখানে হচ্ছে প্রোটিন সিনথেসিস করবে, প্রোটিন সিনথেসিস করছে। তারপর প্রোটিন সিনথেসিস করলে প্রোটিনটাকে আবার ফোল্ডিং করবে, প্রোটিনটাকে ফোল্ড একটা নির্দিষ্ট ওয়েতে ফোল্ড, 2D 3D ডাইমেনশনে প্রোটিনটাকে ফোল্ড করা হয় এবং সেটা কোয়ালিটি কন্ট্রোল করা হয়। প্রোটিন তৈরি করা, প্রোটিনটাকে ফোল্ডিং করা, প্রোটিনের কোয়ালিটি কন্ট্রোল করা এবং সে আবার প্রোটিনটাকে অ্যারেঞ্জ করা, মানে ফোল্ড করা মানে অ্যারেঞ্জ করা। এছাড়া তোমার রয়েছে নর্মালি স্মুথ এন্ডোপ্লাজমিকের কাজ কি, তাহলে এখানে আমরা পড়লাম কি লিপিড সিনথেসিস করা। লিপিড সিনথেসিস করা কি, তাহলে এর হচ্ছে লিপিড, কোন লিপিড তৈরি করছে ফসফোলিপিড এবং কোলেস্ট্রল, এগুলো হচ্ছে কোষ পর্দার একটা অন্যতম উপাদান। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অলসো রেসপন্সিবল ফর দ্য সিক্রেশন অফ স্টেরয়েড হরমোন। এরা কি করে বিভিন্ন স্টেরয়েড হরমোন যেমন গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, টেস্টোস্টেরন, এস্ট্রোজেন, প্রোজেস্টেরন তৈরি করে। It is also responsible for metabolism of carbohydrate, কার্বোহাইড্রেটকে মেটাবোলাইজ করা, অর্থাৎ কার্বোহাইড্রেটে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন মানে গ্লুকোজ থেকে কার্বোহাইড্রেট তৈরি মানে মনোস্যাকারাইড থেকে পলিস্যাকারাইড তৈরি করার কাজ। The smooth endoplazmic reticulum stores and release calcium ion, যেটা আমাদের মাসকুলার এবং নার্ভাস সিস্টেম অর্থাৎ মাসল কন্ট্রাকশনে এবং নার্ভাস সিস্টেম কাজে লাগে। এবার হচ্ছে এদের আরো ফাংশন রয়েছে, যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আর কি কাজ থাকতে পারে। এক নম্বর হচ্ছে মেকানিক্যাল সাপোর্ট, অর্থাৎ সেলের মধ্যে এরা নেটওয়ার্কের আকারে থাকার ফলে কি করে এরা সেলকে একটা কম্পার্টমেন্টে ডিভাইড করে এবং সেলকে মেকানিক্যাল সাপোর্ট যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে এবং বিপাকীয় পদার্থ পৃথক করে। আইসোলেশন অফ মেটাবলিক প্রোডাক্ট, দুই নম্বর হচ্ছে কি করছে আরো কাজ কি করছে আইসোলেশন অফ মেটাবলিক প্রোডাক্ট। মেটাবলিক প্রোডাক্টগুলোকে বিপাকের ফলে যে প্রোডাক্টগুলো তৈরি হলো সে প্রোডাক্টগুলো আইসোলেশন করবে। কিভাবে এরা কন্ট্রোল দা অসমোটিক প্রেসার, অভিস্রবণ চাপকে এরা মেইনটেইন করে প্রেসার এবং ইন্ট্রাসেলুলার ট্রান্সপোর্টের সাথে ইন্ট্রাসেলুলার মানে কোষের মধ্যে যে বিভিন্ন মেটাবলিক প্রোডাক্টের ট্রান্সপোর্ট হবে সেই ট্রান্সপোর্টটাকে নিয়ন্ত্রণ করে কে, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ট্রান্সপোর্টে সাহায্য করে। এছাড়া এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে বিভিন্ন ধরনের এনজাইম থাকে। কি কি এনজাইম থাকে, যেমন এক্সাম্পল হচ্ছে স্টিয়ারেজ বলে একটা এনজাইম থাকছে, তারপর NADH, সাইটোক্রোম সি রিডাক্টেজ থাকছে, তারপর NADH সাইটোক্রোম B5 রিডাক্টেজ থাকছে এনজাইম, নিউক্লিওটাইড ডাইফসফেটেজ Mg+ অ্যাক্টিভেটেড ATPase থাকছে, গ্লুকোজ 6 ফসফেটেজ থাকছে, থাকছে এবং বিটা গ্লুকোরোনিটেজ তাহলে কি কি এনজাইম থাকলো এর মধ্যে থাকছে স্টিয়ারেজ থাকছে, NADH সাইটোক্রোম সি রিডাক্টেজ, NADH সাইটোক্রোম B5 রিডাক্টেজ,
nucleotide diphosphatase, magnesium activated ATPase and glucose 6 phosphatase এই এনজাইমগুলো তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকছে, যেগুলো তোমার কি করছে মেইনলি বিপাকে সাহায্য করছে। এছাড়া কি করছে এরা তোমার গ্লাইকোজেন মেটাবলিজম করছে, গ্লাইকোজেন হলো কার্বোহাইড্রেট তৈরি করছে, এটা ক্যালসিয়াম রিলিজ করছে, ফ্যাট সংশ্লেষণ করছে, হরমোন যেমন টেস্টোস্টেরন প্রোজেস্টেরন তৈরি করলো। কোষান্তর সংযোগ মানে একটি কোষের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অন্য কোষের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে সংযোগ করছে কার দ্বারা? ডেসমো টিউবুলের মাধ্যমে, ডেসমো টিউবুলের মাধ্যমে। এটা কি করছে তাহলে এরা ডেসমো টিউবুল ফরমেশন করছে, ডেসমো টিউবুল ফরমেশন করছে। আবার তোমার এরা কি করছে নিউক্লিয়ার মেমব্রেন গঠন করছে, কখন? টেলোফেজ দশায় নিউক্লিয়ার মেমব্রেন ফরমেশন, নিউক্লিয়ার মেমব্রেন ফরমেশন। টেলোফেজ দশায় যখন নতুন ভাবে আবার নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হচ্ছে, তখন সেই নিউক্লিয়ার মেমব্রেনটা তৈরি করতে সাহায্য করছে কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কমপ্লিট। এবার কিছু পয়েন্ট মনে রাখো, যেটা হচ্ছে আমাদের মাসলে অর্থাৎ আমাদের পেশি কোষে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে তাকে সার্কোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়, সার্কোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়। এগুলো শর্ট কোশ্চেনের জন্য। অমেরুদণ্ডী প্রাণীদের শুক্রাণু ডিম্বাণুর মাতৃকোষে এন্ডোপ্লাজমের পর্দা ছিদ্রাল হয়, অর্থাৎ পোরাস endoplasmic reticulum in invertebrate sperm and ovum of invertebrate। অমেরুদণ্ডী যে সমস্ত প্রাণীগুলো রয়েছে সেই প্রাণীগুলোর এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা পর্দা ছিদ্র হয়, একে অ্যানিউলেট বলা হয় থাকে, অ্যানিউলেট ল্যামেলি, অ্যানিউলেট ল্যামেলি বলা হয়, অ্যানিউলেট ল্যামেলি বলা হয়। এবার আমাদের যে রড সেল রয়েছে, আমাদের যে রেটিনার মধ্যে যে পিগমেন্টেড সেল যেমন ক্লোরোপ্লাস্ট, সায়ামসেল, রোডোপ্সিন এসব পিগমেন্ট রয়েছে, পিগমেন্টেড যে সেল রয়েছে সেই সেলের মধ্যে যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো রয়েছে সেগুলোকে আমরা মায়োলয়েড বডি বলে থাকি। এই হলো আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ডিটেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। এরপর আমরা আলোচনা করব গলগি বডি সম্পর্কে। তো গলগি বডি 1898 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ক্যামিলো গলগি প্রথম গলগি বডি আবিষ্কার করেছিলেন। গলগি বডি প্ল্যান্ট সেলে গলগি বডিকে বলা হয় ডিকটিওজোম। গলগি বডির আরেকটা নাম হচ্ছে তোমার পোস্ট অফিস অফ দ্য সেল, পোস্ট অফিস অথবা ব্যাংক অফ দ্য সেল, ব্যাংক অফ দ্য সেল, অথবা আরেকটা নাম হয় ট্রাফিক পুলিশ অফ দ্য সেল, ট্রাফিক পুলিশ অফ দ্য সেল। এরকম নামকরণ হওয়ার কারণ হচ্ছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডির কাজ হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে সমস্ত প্রোটিন বা যে সমস্ত প্রোডাক্টগুলো তৈরি হলো সেই প্রোডাক্টগুলোকে প্যাকেজ করার পরে নির্দিষ্ট জায়গা অর্থাৎ নির্দিষ্ট কোষের মধ্যে নির্দিষ্ট জায়গায় প্রেরণ করা, যার ফলে কি হচ্ছে সে নিজে কিছু রাখতে পারছে না কিন্তু সেটাকে ট্রান্সপোর্ট করে দিচ্ছে। যেমন পোস্ট অফিস চিঠি পোস্ট অফিস রাখতে পারে না কিন্তু ওখানে আসে, ওখানে ট্রান্সপোর্ট হয়ে যায়। টাকা ব্যাংকে অনেক আসে কিন্তু সে ওখানে থাকে না, সেটা ট্রান্সফার হয়ে যায়। আবার ট্রাফিক পুলিশ কি করে, অনেক গাড়িকে নিয়ন্ত্রণ করে কিন্তু গাড়ি সেখানে দাঁড়ায় না, চলে যায়, সেরকম ব্যাপার। এখানে অনেক এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে সবকিছু তৈরি হয়ে আসে, এর মধ্যে জাস্ট প্যাকেজিং হয়, ফোল্ডিং হয়, প্রপারলি সেটা ম্যানেজ হয়, তারপর সেটা আবার ট্রান্সপোর্ট হয়ে যায়। এই জন্য এতগুলো নাম, পোস্ট অফিস অফ দ্য সেল বলা হয়, ব্যাংক অফ দ্য সেল বলে, ট্রাফিক পুলিশ অফ দ্য সেলও বলা হয়ে থাকে। এবং উদ্ভিদ কোষে এই গলগি বডিকে আমরা বলি ডিকটিওজোম। এবার ক্যামিলো গলগি ফার্স্ট অবজার্ভড ডেন্সলি স্টেইনড রেটিকুলার স্ট্রাকচার নিয়ার দ্য নিউক্লিয়াস। নিউক্লিয়াসের সব পাশের দিকে, নিউক্লিয় পর্দার পাশ থাকলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং নিউক্লিয়াসের ঠিক পাশের দিকে যে কোষ অঙ্গাণুটা থাকছে সেটাকে বলছে কি তোমার গলগি বডি।
These are named Golgi bodies after him. Camillo Golgiর নাম থেকে এর নামটা Golgi body হয়েছে. They consist of many flat disc-shaped sacs or cisternae of 0.5 micrometer to 1 micrometer in diameter. অর্থাৎ একটা Golgi body কি কি নিয়ে তৈরি থাকছে? Golgi body থাকবে cisternae. Golgi bodyতে কি থাকলো? এক নম্বর থাকছে cisternae থাকবে এবং থাকবে কি তোমার হচ্ছে নেটওয়ার্ক লাইক vesicles are present in secretory vesicle, coated vesicles or vesicles are present. These vesicles are present. First, cisternae, vesicles and vacuoles also present in Golgi body. These are small vacuoles. These are vesicles. Okay? আমাদের এই যে স্ট্রাকচার, প্রথম সিস্টার্নটা কি? সিস্টার্ন থেকে আমাদের একটা ক্যামেলো গলগির মধ্যে 3 থেকে 20টি সিস্টার্নি থাকে, তাহলে 3 to 20 সিস্টার্নি আর প্রেজেন্ট ইন গলগি বডি। এবং এরা কি বলছে, এদের যে সেল মেমব্রেনটা থাকে, এই সিস্টার্নিগুলোর যে সেল মেমব্রেন দেখতে পাচ্ছ, সেই সেল মেমব্রেনটা কতটা? এটা হচ্ছে 60 to 70 অ্যাংস্ট্রং হয়, 60 to 70 অ্যাংস্ট্রং চওড়া হচ্ছে। এবং দুটো সিস্টার্নের মধ্যবর্তী যে ফাঁকা স্থানটা দেখতে পাচ্ছ, সেই ফাঁকা স্থানটার গ্যাপ ডিস্টেন্স হচ্ছে 200 to 300 ন্যানোমিটার, 200 to 300 অ্যাংস্ট্রং ব্যবধান হয়। তাহলে একটা সিস্টার্নি 3 থেকে 20টি সিস্টার্নি থাকে। সিস্টার্নিগুলোর পর্দাকোষ পর্দার আয়তন হচ্ছে 60 to 70 অ্যাংস্ট্রং। দুটো সিস্টার্নের মধ্যবর্তী স্থানের দূরত্ব হচ্ছে 200 to 300 অ্যাংস্ট্রং। এর হচ্ছে কি, এর দুটো অংশ থাকে, যেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা নিউক্লিয়াসের দিকে থাকে, সেই সিস্টার্নের ফর্মটাকে বলছি আমরা ফর্মিং ফেস। এটাকে বলা হয় ফর্মিং ফেস। দেখো এখানে লেখা আছে সিস অর ফর্মিং ফেস, আর এটা হচ্ছে ট্রান্স অর ম্যাচিউরিং ফেস। অর্থাৎ ধরুন এখানে সেল মেমব্রেন রয়েছে, আমার সেল মেমব্রেন, ক্লিয়ার? তো এই সেল মেমব্রেনটা, সেল মেমব্রেনের দিকে যে সিস্টেমের যে পার্টটা থাকবে সেটা বলে ম্যাচিউরিং ফেস অর ট্রান্সফেস, এবং যেটা নিউক্লিয়াসের দিকে বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে থাকবে তাকে সিস ফেস অর ফর্মিং ফেসও বলা হয়ে থাকে। এরপর মাইক্রোভেসিকেল। মাইক্রোভেসিকেল মানে এই যে সমস্ত ভেসিকেল গুলো বলছে সিস্টেমের পরিধির দিকে যে ক্ষুদ্র ক্ষুদ্র গোলাকার থলির মতো অংশ থাকবে। ভেসিকেল কোনগুলো? এই যে নিউলি ফর্মিং ভেসিকেলস। এই ভেসিকেলস গুলোর সাইজ কত হবে? 30 to 40 অ্যাংস্ট্রং, 30 to 40 অ্যাংস্ট্রং ইন সাইজ হবে এদেরকে। এরপরে ভ্যাকুয়াল থাকবে, কিছু ভ্যাকুয়াল থাকে, সেই ভ্যাকুয়াল এই সাইডে তোমার দেখতে হবে এই যেগুলো ভ্যাকুয়াল, এই ফর্মিং ভ্যাকুয়াল। এই ভ্যাকুয়াল গুলোর সাইজ হচ্ছে মোটামুটি তোমার 60 to 200 অ্যাংস্ট্রং, 60 to 200 অ্যাংস্ট্রং। এগুলোকে গলগিয়ান ভ্যাকুয়ালও বলা হয়, গলগিয়ান ভ্যাকুয়ালও বলা হয়ে থাকে। তাহলে এখানে কি পেলাম আমরা? এখানে যে একটা গলগি বডি 3টে পার্ট নিয়ে গঠিত, একটা সিস্টার্নি, ভেসিকেলস এন্ড ভ্যাকুয়ালস। সিস্টার্নি গুলো একটা গলগি বডি 3 থেকে 20 খানা সিস্টার্নি থাকবে। সিস্টার্নি গুলো যে পর্দা দ্বারা ঘেরা থাকে তার আয়তন 60 to 70 অ্যাংস্ট্রং, এবং ওর মধ্যে দুটো সিস্টার্নের মধ্যবর্তী স্থানে যে জায়গা থাকছে 200 to 300 অ্যাংস্ট্রং। সিস্টার্নির যে দিকটা তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা নিউক্লিয়াসের দিকে থাকে সেটাকে বলা হচ্ছে ফর্মিং ফেস, যেটা সেল মেমব্রেনের দিকে থাকে সেটাকে বলা হচ্ছে ম্যাচিউরিং ফেস। এছাড়া এখানে সিস্টার্নির সাইডের দিকে ভ্যাকুয়াল ফর্মেশন হবে, সেই ভ্যাকুয়ালের সাইজ হবে 60 to 200 অ্যাংস্ট্রং। ভ্যাকুয়াল গুলোকে বলছে গলগিয়ান ভ্যাকুয়াল। এরপরে কি হচ্ছে, এখানে বিভিন্ন ভেসিকেলস থাকবে, যে ভেসিকেল গুলো বিভিন্ন প্রোডাক্টকে ট্রান্সফারে সাহায্য করবে বা নিয়ে যাবে। সেই ভেসিকেলস গুলোর সাইজ 30 to 40 অ্যাংস্ট্রং হয় এদের সাইজ। তারপর বলছে এখানে বলছে ভ্যারিড নাম্বার অফ সিস্টার্নি আর প্লাজমিক গলগি কমপ্লেক্স। তাহলে আমরা দেখলাম কি 3 থেকে 20টা গলগি কমপ্লেক্স থাকছে, এখানে সিস্টার্নি থাকছে। দ্য গলগি সিস্টার্নি আর কনসেন্ট্রিক্যালি অ্যারেঞ্জড নিয়ার দ্য নিউক্লিয়াস ডিস্টিংক্ট কনভেক্স সিস অর দ্য ফর্মিং ফেস। তাহলে সিস ফর্ম কোনটা? নিউক্লিয়াসের দিকে থাকলো। আর কনকেভ অর ট্রান্স at the towards the plasma membrane. The cis and the transverse organelles are entirely different but interconnected. তাহলে সিস ফর্মটা আর ট্রান্সফর্মটা দেখতে আলাদা হলেও এদের কিন্তু পরস্পরের সঙ্গে সংযুক্ত রয়েছে।
এবার একটা প্রশ্ন হতে পারে যে গলগি কমপ্লেক্স কোথা থেকে তৈরি হয়। বিজ্ঞানী এসনার অ্যান্ড নোভিকভ নোভিকভের মতে এটা হচ্ছে 1962 বলছে কি গলগি বডি প্রডিউস ফ্রম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগি বডি উৎপন্ন হয়েছে। বিজ্ঞানী বুচ তোমার 1965 বলল কি এটা তৈরি হয়েছে নিউক্লিয়ার মেমব্রেন থেকে, অর্থাৎ নিউক্লিয় পর্দা থেকে তৈরি হয়েছে। বাট ড্যানিয়েলি in 1964 প্রথম বলল কি না এটা তৈরি হয়েছে কোত্থেকে, এটা সেল মেমব্রেন থেকে তৈরি হয়েছে। এটাই সবচেয়ে অ্যাকসেপ্টেবল মতবাদ। তাহলে গলগি বডি কোথা থেকে তৈরি হলো, বললো কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। কে বললো? এসনার অ্যান্ড নোভিকভ। বুচ বললো না এটা নিউক্লিয়ার মেমব্রেন থেকে তৈরি হয়েছে। ড্যানিয়েলি 1964 না এটা সেল মেমব্রেন থেকে তৈরি হয়েছে। ক্লিয়ার? এবার একটা প্রশ্ন আসতে পারে যে এটা কোথায় পাওয়া যায়। গলগি বস্তু সমস্ত অর্গানিজমে পাওয়া যায়, তবে এদের প্ল্যান্টের ক্ষেত্রে এর নাম ডিক্টিওজোম বলছে। এবং এটা কোথায় কোথায় পাওয়া যায় না, এটা সিভ সেল, অর্থাৎ ফ্লেমের যে সিভ সেল রয়েছে, সিভ সেল মানে হচ্ছে সিভ টিউব, মস এবং ফার্নের স্পার্ম স্তন্যপায়ীর আরবিসিতে পাওয়া যায় না। এটা তোমার পাওয়া কি সিভ টিউব, সিভনল, sperm of moss and fern, মস এবং ফার্নের শুক্রাণু এবং আরবিসিতে স্তন্যপায়ীর আরবিসিতে তোমার কি পাওয়া যায় না, এই তিনটে জায়গাতে গলগি বডিকে পাওয়া যায় না। গলগি বডির আরেকটা নাম হলো তোমার জোন অফ এক্সক্লুশন। কেন জোন অফ এক্সক্লুশন বলা হয়ে থাকে, কারণ গলগি বডি যে জায়গাটায় থাকে ওর যেহেতু এর প্রধান কাজ হচ্ছে ক্ষরণ করা বা সিক্রেটারি অর্গানেলস বলা হচ্ছে, তো এবং এর আশেপাশে অন্য সেল অর্গানেলস থাকলে সে ট্রান্সপোর্টে অসুবিধা হবে বলে এর আশেপাশে যেহেতু কোনো সেল অর্গানেলস থাকে না, তাই একে জোন অফ এক্সক্লুশন বলা হয়। জোন অফ এক্সক্লুশন বলা হয়ে থাকে সেই এরিয়াটাকে। আর এদেরকে সিক্রেটারি সেল অর্গানেলস বলা হয়, সিক্রেটারি সেল অর্গানেলস এটা বলা হয়ে থাকে। এবার একটা জিনিস, আমার গলগি বডির ক্ষেত্রে কতগুলো এনজাইম থাকে। এনজাইম যেমন তোমার থাইমিন পাইরোফসফেটেজ এনজাইম এখানে থাকে, ফসফেটেজ এনজাইম থাকছে, অ্যাসিড ফসফেটেজ থাকছে, থাইমিন পাইরোফসফেটেজ, অ্যাসিড ফসফেটেজ, গ্লুকোজ 6 ফসফেটেজ, ফসফেটেজ মানে যারা ফসফেটকে রিমুভ করে, ফাটেজ, সাইটোক্রোম সি রিডাক্টেজ, and হাইড্রোলেজ। এই সমস্ত এনজাইম গুলো আমরা পাচ্ছি কোথায়, গলগি বডির মধ্যে। The Golgi apparatus principally perform the function of packaging material। তাহলে এর প্রধান কাজ হচ্ছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যে সমস্ত লিপিড হলো, প্রোটিন হলো বা কার্বোহাইড্রেট হলো সেগুলোকে প্যাকেজড করা, and deliver either to the intracellular target or secrete outside of the cell। এটা কোষের মধ্যে নির্দিষ্ট স্থানে প্রেরণ করবে অথবা তোমার কোষের বাইরে এটাকে ট্রান্সপোর্ট করবে। ম্যাটেরিয়ালস টু বি প্যাকেজড ইন দ্য ফর্ম অফ ভেসিকলস। তাহলে এই যে ভেসিকলস গুলো দেখতে পাচ্ছ, এই ভেসিকলস গুলোর মাধ্যমে এটা প্যাকেজ হচ্ছে। এবার এই ভেসিকলস গুলো কি দ্বারা তৈরি হচ্ছে সেটা পরে আলোচনা করছি। The endoplasmic reticulum fuse with cis phase of the Golgi apparatus and move towards the maturing phase। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি হচ্ছে, এই সিস ফেজের সঙ্গে তোমার ফিউজ হয়ে থাকছে, কিন্তু এটা পাঠাচ্ছে কোথায়, ট্রান্সফেজের দিকে, ম্যাচুরিং ফেজের দিকে। তাহলে সিস মেডিয়ান সিস গলগি থেকে মেডিয়ান গলগি, আর মেডিয়ান গলগি থেকে তোমার ট্রান্স গলগির দিকে জিনিসটা ট্রান্সফার হচ্ছে। এবার এই ট্রান্স গলগি থেকে তখন সে একই সেলের মধ্যে ট্রান্সপোর্ট হতে পারে বা আউটসাইড অফ দ্য সেলে ট্রান্সপোর্ট হতে পারে।
This example, why the Golgi apparatus remain in close association with the endoplasmic reticulum, because endoplasmic reticulum এর তৈরি প্রোডাক্ট গুলো তারা ট্রান্সফার করে, তাই endoplasmic reticulum এর সঙ্গে ভালোভাবে attached থাকে. A number of proteins synthesis by ribosomes on the endoplasmic reticulum are modified in the cisternae of Golgi apparatus before they are released from its transphase. তাহলে ট্রান্সফেজ থেকে রিলিজ হওয়ার আগে এরা কি করে, বিভিন্ন এনজাইম দ্বারা এগুলো মডিফাইড হয়. কোথায়? এই সিস্টানের মধ্যে. Golgi apparatus is the important site for formation of glycoprotein and glycolipid. ক্লিয়ার? কিভাবে ট্রান্সপোর্ট হচ্ছে দেখো. ফার্স্ট দেখো, এটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম. তো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে প্রথমে কি হচ্ছে, তোমার COP1 এইটা একটা ভেসিকল ফর্মিং প্রোটিন. COP2 coat protein forms the vesicles that move from endoplasmic reticulum to Golgi. তাহলে endoplasmic reticulum এর যে প্রোডাক্ট গুলো তৈরি হলো, সেই প্রোডাক্ট গুলো কি কার দ্বারা গেল, সেই প্রোডাক্ট গুলো তোমার COP2, এটা একটা কোট প্রোটিন যেটা ট্রান্সপোর্ট করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগি বডিতে. তারপর সেটা কি হলো, এই সিস গলগি থেকে মেডিয়ান গলগি, ট্রান্স গলগিতে আসলো, ম্যাচুরেট গলগিতে আসলো. এরপর ম্যাচুরেশন গলগিতে আসার পরে সেটা কি হলো, এবার COP1 প্রোটিনটা আবার তোমার ব্যাক করে চলে আসলো কোথায়, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে. এখানে ট্রান্স গলগিতে তোমার রয়েছে ক্ল্যাথরিন ভেসিকল কোট প্রোটিন. ক্ল্যাথরিন হচ্ছে একটা ভেসিকল ফর্মিং প্রোটিন. ভেসিকল মানে যার মধ্যে, যে চেম্বারের মধ্যে সেই ট্রান্সপোর্ট ম্যাটেরিয়াল গুলো থাকবে, সেই ভেসিকলটা ফর্মেশন করছে কে, ক্ল্যাথরিন. Clathrin is used to form vesicles leaving the Golgi for the plasma membrane as well as the vesicle form endocytome. মানে এই বললো এখানে যে এবার ধরুন কোষ থেকে, মানে গলগি বডি থেকে কোন একটা প্রোটিন বিভিন্ন কোষের মধ্যে বিভিন্ন কোষ সংলগ্নতে যাবে, তখন সেটা ক্ল্যাথরিন কোটেড ভেসিকল হয়ে যায়. তারপর এটা আবার কি গলগি বডি থেকে তোমার লাইসোজোমে চলে যায়, অর্থাৎ গলগি বডি ট্রান্সফেজ থেকে, ট্রান্স গলগি থেকে লাইসোজোম পর্যন্ত কার দ্বারা ক্যারিয়ার হয়, সেটা হচ্ছে ক্ল্যাথরিন ভেসিকল, ক্ল্যাথরিন ভেসিকুলার প্রোটিনের মাধ্যমে, ক্ল্যাথরিন কোট প্রোটিন বা ক্ল্যাথরিন ভেসিকলের মাধ্যমে. আবার দেখা যাচ্ছে কি যে তোমার এবার COP1 প্রোটিন বলে আরেকটা প্রোটিন, COP1 ভেসিকল প্রোটিন রয়েছে, যেটা গলগি বডি থেকে কোন একটা জিনিসকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আসবে. তাহলে COP2 এর কাজ হচ্ছে, এটা সবগুলো কাজ হচ্ছে কি ভেসিকল ফরমেশন করা, অর্থাৎ যে প্রোডাক্টটা তৈরি সেই প্রোডাক্টটা একটা কভারিং করা এবং কভারিং করে ট্রান্সফার করা. কারণ কভারিং কেন করতে হবে, কারণ সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন ডাইজেস্টিভ এনজাইম রয়েছে, যে এনজাইমগুলো সেই প্রোডাক্টগুলো নষ্ট করে দিবে, তাই তার একটা কোটেড হয়ে যায়, কোটেড ভেসিকল হয়ে যায়. তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগি বডিতে গেল COP2 এর দ্বারা, আর গলগি বডি থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আসলো COP1 প্রোটিনের দ্বারা. এবার এখানে আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে ERGIS, অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গলগি ইন্টারমিডিয়েট কম্পার্টমেন্ট. এটা একটা সেলুলার স্ট্রাকচার ইনভলভ ইন দ্য ট্রান্সপোর্ট অফ প্রোটিনস and lipids between the endoplasmic reticulum and Golgi apparatus. তাহলে ERGIS যেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গলগি ইন্টারমিডিয়েট কম্পাউন্ড, এর কাজ হচ্ছে বিভিন্ন লিপিড বলো, প্রোটিন বলো বা কার্বোহাইড্রেট বলো, ওদেরকে গলগি বডি আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে ট্রান্সপোর্ট করা. This compound act as transitional zone and facilitate movement of molecule between these two organs. তাহলে এটা ট্রানজিশন, এর অর্গান কি ট্রানজিশনাল জোন, ট্রানজিশনাল দুটির মধ্যবর্তী একটা জোন. আশা করি বুঝতে পেরেছ. এরপরে কি হচ্ছে, এই গলগি বডির কাজগুলো কি কি দেখো. গলগি বডির প্রধান কাজ হচ্ছে কি সিক্রেশন, এই জন্য এদের সিক্রেটারি সেল অর্গানেলস বলা হয়ে থাকে. এটা কি করে, বিভিন্ন এনজাইমকে সিক্রেশন করে, বিভিন্ন এনজাইমকে সিক্রেশন করে, হলো বিভিন্ন ধরনের তোমার হরমোন তৈরি করে, যে টেস্টোস্টেরন, এস্ট্রোজেন, প্রোজেস্টেরন যেগুলো তৈরি হলো, সেই হরমোনগুলো ট্রান্সফার করে, মিউকাস ক্ষরণ করে, মিউকাস সিক্রেশন করে. আবার তোমার নিউরো সিক্রেটারি সেল, নিউরো সিক্রেটারি সাবস্টেন্স এরা সিক্রেশন করে, এই জন্য সিক্রেটারি ভেসিকল বলা হয়. 2 নম্বর হচ্ছে ট্রান্সপোর্ট. এদের প্রধান কাজই হচ্ছে জিনিসকে ট্রান্সপোর্ট করা, যার জন্য COP1 COP2 বা তোমার ক্ল্যাথরিন প্রোটিন বা এগুলো সব লাগলো. তার এর কাজই হলো বিভিন্ন উৎসেচক বা যোগ কলা ধাত্র বা খরিত প্রোটিন ইত্যাদি পরিবহনে সহায়তা করা. সিনথেসিস অফ কার্বোহাইড্রেট, সিম্পল সুগার থেকে
সিম্পল সুগার থেকে তোমার কার্বোহাইড্রেট তৈরি করছে, কার্বোহাইড্রেট তৈরি করছে এরা। উদ্ভিদ কোষের পেকটিন, যেমন ধরনের উদ্ভিদ কোষের পেকটিন তৈরি করলো, পেকটিন তৈরি করছে পলিস্যাকারাইড ইত্যাদি তৈরি করা এর কাজ। স্টোরেজ, আবার কি করছে, বিভিন্ন জিনিসকে স্টোরেজ করতে সাহায্য করছে, মানে স্টোরেজ অর্গান হিসেবেও কাজ করছে। ফরমেশন অফ সেল ওয়াল, আমরা দেখেছি ফ্র্যাগমোপ্লাস্ট, যখন প্ল্যান্ট সেলের ক্ষেত্রে যে সেল ওয়াল ফরমেশন হয়, যখন কোষ যখন সেল ডিভিশনের সময় টেলোফেজ পরে, তখন কি করে ফ্র্যাগমোপ্লাস্টের সঙ্গে গলগি বডি আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বিভিন্ন দ্রব্য মিশে গিয়ে তোমার তৈরি হয় কি ফ্র্যাগমোপ্লাস্ট এর সঙ্গে গলগি বডি, ফ্র্যাগমোপ্লাস্ট এর সঙ্গে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলগি বডির বিভিন্ন মেটেরিয়াল তোমার জমা হয়ে গিয়ে তৈরি হয় তোমার সেল ওয়াল। ফরমেশন অফ লাইসোজোম অ্যান্ড অ্যাক্রোজোম, তাহলে গলগি সিস্টেম থেকে প্রথম লাইসোজোম সৃষ্টি হয়, তাহলে গলগি বডি থেকে তৈরি হলো লাইসোজোম। এবার শুক্রাণুর যে অ্যাক্রোজোম রয়েছে, অর্থাৎ শুক্রাণুর যে হেড রয়েছে, হেডে কি রয়েছে অ্যাক্রোজোম, এবং অ্যাক্রোজোমে কি এনজাইম রয়েছে, অ্যাক্রোজোমে রয়েছে তোমার হায়ালিউরোনিডেজ এনজাইম বা অ্যাক্রোলাইসিন। এই যে অ্যাক্রোজোম, শুক্রাণুর অ্যাক্রোজোম পোর্শন, ব্রেন পোর্শনটা অ্যাক্রোজোম বলা হচ্ছে। এই অ্যাক্রোজোমটার কি থাকছে, হায়ালিউরোনিডেজ এনজাইম, হায়ালিউরোনিডেজ এনজাইম থাকছে, অ্যাক্রোলাইসিন থাকছে, অ্যাক্রোলাইসিন। এই এনজাইম গুলো কি তৈরি হচ্ছে কোথায়, এই গলগি বডির মাধ্যমে তৈরি হয়। তো আশা করি তোমরা গলগি বডিটা বুঝতে পেরেছো। এরপরে আমরা নেক্সট সেল অর্গানস এগিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে তোমার লাইসোজোম। তো লাইসোজোমকে আমরা কি বললাম, লাইসোজোমকে বলা হয় সুইসাইডাল ব্যাগ, অর্থাৎ আত্মঘাতী থলি, কারণ এরা অটোফ্যাজি প্রসেসে আমাদের কোষের বিভিন্ন ধরনের দূষিত পদার্থগুলিকে বা ডেড সেলগুলোকে নষ্ট করে। তো লাইসোজোম কথাটা লাইসিস, কথাটা করতে গেছে প্রথম হচ্ছে লাইসিস মানে হচ্ছে ব্রেকডাউন করা, এবং সোমা মিনস হচ্ছে বডি, তাহলে যে বডিটা বা যে সেল অর্গানেলসটা আমাদের কোনো জিনিসকে ব্রেকডাউন করবে সেটা হচ্ছে লাইসোজোম। তো লাইসোজোম প্রথম কে আবিষ্কার করেছিল, লাইসোজোম আবিষ্কার করেছিল ক্রিস্টিয়ান ডি ডুভে 1949-এ তোমার এই লাইসোজোমকে আবিষ্কার করেছিল। কোথায় আবিষ্কার করেছিল, এবং এর প্রথম আবিষ্কার করেন নভিকভ, নামকরণ করেন, এটা ইনভেন্ট করেছিল, ডিসকভার করেছিল কে ক্রিস্টিয়ান ডুভে 1949-এ, এবং নেমিং করেছিল কে, নামকরণ করেছিল তোমার নভিকভ। এই পয়েন্টগুলো মনে রাখবে। নভিকভ কত খ্রিস্টাব্দে 1955-এ এর নামকরণ করেছিলেন। এবার এটা কোথা থেকে তৈরি হয়, লাইসোজোম কোথা থেকে তৈরি হচ্ছে, আমরা এর আগে দেখলাম লাইসোজোম হচ্ছে গলগি বডি থেকে এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হচ্ছে। তাহলে এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলগি বডি থেকে তৈরি হয়। লাইসোজোম মানুষের লোহিত রক্তকণিকা ছাড়া প্রাণী কোষের সব প্রাণী কোষ থাকে, তাহলে লাইসোজোম কোথায়, আরবিসি বাদ দিয়ে, আরবিসি ছাড়া, এক্সেপ্ট আরবিসি all animal cell contain the lysosome থাকে। আবার কিছু উদ্ভিদ কোষে, যেমন পেঁয়াজের অনিয়ন সেলে পাওয়া যাচ্ছে, তারপর হচ্ছে টোবাকো অ্যান্ড মেজ প্ল্যান্টে তোমার পাওয়া যাচ্ছে কি, তাহলে অনিয়ন, টোবাকো অ্যান্ড মেজ প্ল্যান্টে লাইসোজোম পাওয়া যাচ্ছে। তো প্ল্যান্টের যে লাইসোজোম, সেই প্ল্যান্টের লাইসোজোমকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, লাইসোজোম ইন প্ল্যান্ট,
প্ল্যান্টের মধ্যে যে লাইসোজোম থাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্ফেরোজোম আর একটা অ্যালিউরন গ্রেনস। এই দুই জায়গায় দুটো ভাগ করা যায় তোমার প্ল্যান্টের লাইসোজোমকে। এর মধ্যে স্ফেরোজোম যেটা রয়েছে সেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয় এবং এদের সাইজ হচ্ছে 0.5 to 2.5 মাইক্রোমিটার। এদের কাজ হচ্ছে ফ্যাট সিনথেসিস অ্যান্ড স্টোরেজ, ফ্যাটকে সংশ্লেষ করা এবং ফ্যাটকে সঞ্চিত করে রাখা এর কাজ। এর বিভিন্ন ধরনের হাইড্রোলাইটিক এনজাইম এর মধ্যে থাকে। উদ্ভিদকোষে এই স্ফেরোজোমকে উদ্ভিদকোষের লাইসোজোম বলা হয়। অ্যালিউরন গ্রেনস হচ্ছে একটা প্রোটিন গ্রেন, এটা একটা প্রোটিন গ্রেন যেখানে গ্লোবিউলিন পার্টিকেল জমা থাকে, তো স্ফেরোজোমকে আমাদের কি বলা হয়, উদ্ভিদকোষের লাইসোজোম বলা হয়ে থাকে। So these are membrane bounded vascular structure formed by the process of packaging in the Golgi apparatus. তাহলে এটা কি হচ্ছে প্রসেস অফ প্যাকেজিং হচ্ছে কোথায়, এটা হচ্ছে তোমার গলগি বডিতে ক্রস প্যাকেজিং হচ্ছে এবং এটা একটা সিঙ্গেল মেমব্রেন দ্বারা তৈরি থাকে। তৈরি থাকে এবার এদের যে সেল মেমব্রেন থাকে সেই সেল মেমব্রেনে স্পেশাল কিছু স্ট্রাকচার থাকে। গ্লাইকোজাইলেটেড ইন্টিগ্রাল প্রোটিন থাকে যার ফলে এখানে অ্যাসিডিক এনভায়রনমেন্ট, ওর মধ্যে যে লিকুইড রয়েছে তার এনভায়রনমেন্টটাকে অ্যাসিডিক। এখানে মোটামুটি 50 ডিফারেন্ট টাইপ অফ হাইড্রোলাইটিক এনজাইম বা সেগুলো কি থাকে, হাইড্রোলাইটিক এনজাইম 45 to 50 ডিফারেন্ট টাইপের আদ্র বিশ্লেষণকারী উৎসেচক থাকে। সেই উৎসেচক থাকা সত্ত্বেও কিন্তু কোষ পর্দাটা নষ্ট হয় না। কেন নষ্ট হয় না, সেখানে গ্লাইকোজাইলেটেড ইন্টিগ্রাল প্রোটিন থাকে এবং এই পর্দাটাকে যারা স্টেবল করে আনস্টেবল করে, যে সমস্ত পদার্থ এই পর্দাটাকে স্টেবল করে তাদের বলা হচ্ছে তোমার স্টেবিলাইজার, আর যারা তোমার এই পর্দাটাকে উইক করে তুলে তার হচ্ছে কি লোবিলাইজার। যেমন হচ্ছে কি ভিটামিন এ, বি, কে হরমোন, তাহলে এরা কারা, এরা হচ্ছে ভিটামিন এ, বি, কে। তারপর প্রোজেস্টেরন, এই সমস্ত জিনিসগুলো কি করে, এই কোষ পর্দাটাকে দুর্বল করে দেয়। ভিটামিন এ, বি, কে অ্যান্ড প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, এরা হচ্ছে এই কোষ পর্দা বা এই পর্দাটাকে মেমব্রেনের চারিদিকে যে পর্দা থাকে সে পর্দাটাকে দুর্বল করে দেয়। আর যারা স্টেবল করে তারা স্টেবিলাইজার নামে পরিচিত। তাহলে এখানে লেবিলাইজার স্টেজ দুটো পার্ট হয়ে গেল। The isolated lysosomal vesicles have been found to be very rich in almost all type of hydrolytic enzyme. সেখানে হাইড্রোলিজ থাকে। হাইড্রোলিজ মানে কি, যে সমস্ত এনজাইমগুলো জলের উপস্থিতিতে সেই জিনিসগুলোকে ভেঙে ফেলে। কাকে, লিপিডকে ভাঙে, লাইপেজ লিপিডকে ব্রেকডাউন করছে, প্রোটিজ প্রোটিনকে ভাঙছে, কার্বোহাইড্রেটকে ভাঙছে এবং এর অ্যাসিডিক পিএইচ, মোটামুটি এদের পিএইচ লেভেলটা থাকছে তোমার 5.6 এরকম করে আসে। দিস এনজাইমস আর ক্যাপাবল অফ ডাইজেস্ট কার্বোহাইড্রেট, প্রোটিনস, লিপিডস এন্ড নিউক্লিক অ্যাসিড। এবার আমরা যে হোয়ার আর লাইসোজোম এনজাইমস মেড, কোথা থেকে লাইসোজোম এনজাইমগুলো তৈরি হচ্ছে। লাইসোজোমাল এনজাইমস আর সিনথেসিসড এন্ড প্রোডিউসড ইন দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাহলে এন্ডোরেটিকুলামে তৈরি হচ্ছে। And lysosomal enzyme undergo specific post-translational modification and glycosylation and phosphorylation during their synthesis. তাহলে যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এনজাইমগুলো তৈরি হচ্ছে তাদের গ্লাইকোজাইলেশন এবং ফসফোরাইলেশন প্রসেসটা কোথায় হচ্ছে, সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে হচ্ছে। These enzymes are then transferred to Golgi apparatus, এরপরে কি হচ্ছে, এন্ডোরেটিকুলাম থেকে Golgi apparatus যাচ্ছে, আর সেখানে কি আরো প্যাকেজিং হচ্ছে, তারপর সেটা লাইসোজোমে ট্রান্সপোর্ট করছে। এখানে লাইসোজোম
লাইসোজোম কত রকম 45 টাইপস অফ ডিফারেন্ট 45 to 50 ডিফারেন্ট টাইপ লাইসোজোম রয়েছে। এর মধ্যে কি রয়েছে? প্রোটিয়েজ, প্রোটিনকে ডাইজেস্ট করার জন্য, নিউক্লিয়েজ, নিউক্লিক অ্যাসিড ডাইজেস্ট করছে, লাইপেজ, লিপিডকে ডাইজেস্ট করছে, ফসফেট, যেটা ফসফেট অর্গানিক সাবস্টেন্সকে ডাইজেস্ট করছে, রিলিজ ফসফেট ফ্রম অর্গানিক সাবস্টেন্স। যেমন ধরেন এটিপি, এটিপি থেকে একটা ফসফেটকে বের করে দেওয়ার ফলে কি তৈরি হচ্ছে? এডিপি তৈরি হচ্ছে। এরকম একটা অর্গানিক সাবস্টেন্স থেকে ফসফেটকে বের করবে। গ্লাইকোসাইডেজ ব্রেকস গ্লাইকোসাইডিক বন্ড। গ্লাইকোসাইড কার মধ্যে রয়েছে? দুটো গ্লুকোজ অণুর মধ্যে বা দুটো কার্বোহাইড্রেটের মধ্যে যে মনোস্যাকারাইডের মধ্যে যে বন্ড থাকবে সেটাকে আমরা গ্লাইকোসাইডিক বন্ড বলছি, সেটা ভাঙার জন্য গ্লাইকোসাইডেজ। তার ফলে কি হচ্ছে? যেমন গ্লাইকোজেন থেকে গ্লুকোজ ফর্মেশন হচ্ছে বা পলিস্যাকারাইড থেকে মনোস্যাকারাইড ফর্মেশন হচ্ছে। সালফেটেজ রিলিজ সালফেটস ফ্রম অর্গানিক সাবস্টেন্স, যে কোনো অর্গানিক সাবস্টেন্স থেকে সালফেটকে রিলিজ করবে এরা। এবার টাইপস অফ লাইসোজোম। লাইসোজোমকে আমরা কত রকম ভাগে ভাগ করে থাকি দেখো। প্রথম প্রাইমারি লাইসোজোম। তো প্রাইমারি লাইসোজোম কত রয়েছে দেখো, জাস্ট এখানে একটা অবজার্ভ করো, যেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হচ্ছে গলগি বডি। এবার এই গলগি বডি থেকে তোমার বেরোচ্ছে কি? প্রাইমারি লাইসোজোম। তো প্রথম প্রাথমিক যে লাইসোজোম, যেখানে সমস্ত এনজাইমগুলো ইনঅ্যাক্টিভ ফর্মে রয়েছে, তাকে আমরা প্রাইমারি লাইসোজোম বলছি। এরপরে সেকেন্ডারি লাইসোজোম, এটাকে হেটেরোফ্যাগোজোম বলা হয়, কারণ ধরো না ফ্যাগোসাইটোসিস পদ্ধতি বা এন্ডোসাইটোসিস পদ্ধতিতে যে সমস্ত জিনিসগুলো কোষের মধ্যে প্রবেশ করলো, বাইরে থাকা জিনিসগুলো, তার সঙ্গে এই প্রাইমারি লাইসোজোমটা যুক্ত হবে এবং যুক্ত হওয়ার পরে তৈরি করবে সেকেন্ডারি লাইসোজোম। এই সেকেন্ডারি লাইসোজোমের মধ্যে সমস্ত অ্যাক্টিভ এনজাইমগুলো থাকে। একে লাইসোজোম হেটেরোফ্যাগোজোম বা ডাইজেস্টিভ ভ্যাকুয়ালও বলা হয়। Secondary lysosome is formed by the fusion of food containing phagosome with lysosome. তাহলে এই ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে যে ফ্যাগোজোম তৈরি হলো, ফ্যাগোজোম মিন্স যেটা হচ্ছে সলিড ফুড দ্যাট অ্যাবজর্ব বা দ্যাট এনগালফ বাই সেল। তো সেই সলিড পার্টিকেলের সঙ্গে যখন প্রাইমারি লাইসোজোম যুক্ত হবে, তখন তৈরি হবে তোমার ফ্যাগোলাইসোজোম অর সেকেন্ডারি লাইসোজোম অর হেটেরোফ্যাগোজোম তৈরি হচ্ছে। সেকেন্ডারি লাইসোজোমে কি সমস্ত এনজাইমগুলো অ্যাক্টিভ থাকবে বলে এরা ডাইজেস্ট করতে শুরু করবে। এবার রেসিডুয়াল বডিজ অর টার্সিয়ারি লাইসোজোম। তো টার্সিয়ারি মানে এখানে ডাইজেশন হওয়ার পরে সেকেন্ডারি লাইসোজোমে যখন ডাইজেশন হয়ে গেল, তো যে সমস্ত অপাচ্য জিনিসগুলো থাকলো, যেগুলো আনডাইজেস্টেড মেটেরিয়াল থাকলো, সেগুলো কি হয়? বডি থেকে বাইরে বেরিয়ে যায় এবং সেই বাইরে বেরিয়ে যাওয়ার পদ্ধতি, বাইরে বেরিয়ে যাওয়ার যে লাইসোজোমের মাধ্যমে বাইরে বেরিয়ে যাচ্ছে তাকে টার্সিয়ারি লাইসোজোম বলা হয়, যেটা এক্সোসাইটোসিস পদ্ধতিতে বাইরে বেরিয়ে যায়। এবার অটোফ্যাজি ভ্যাকুয়ালস আর অটোফ্যাগোজোম, অটো লাইসোজোম। অটো মানে কি? অটো মানে অটোমেটিক, অর্থাৎ যখন এগুলোতে কি করলো, প্রাইমারি লাইসোজোম বা সেকেন্ডারি বা টার্সিয়ারি, এর মাধ্যমে বাইরে থেকে আসা ফুডকে ডাইজেস্ট করলো কে? লাইসোজোম। কিন্তু যখন লাইসোজোম নিজের সেলকে নিজেই ডাইজেস্ট করতে শুরু করবে, তখন সেটাকে আমরা অটোফ্যাজি বলি। ধরুন কোন সেল ডেড হয়ে গেছে বা সে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, সে সেলটাকে যে লাইসোজোমের দ্বারা ডাইজেশন হবে, সেটাকে আমরা অটো লাইসোজোম বা অটোফ্যাগোজোম বলে থাকি। এবং লাইসোজোমের এই বিভিন্ন রূপভেদ থাকার জন্য একে বলা হয় পলিমরফিজম। যাকে লাইসোজোমের বহুরূপতা বলা হয়ে থাকে। লাইসোজোমের বহুরূপতা কেন বলা হলো? লাইসোজোম বিভিন্ন অবস্থায় পাওয়া যায়, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি লাইসোজোম, অটোফ্যাগোজোম পদ্ধতিতে স্টেটে পাওয়া যায় বলে একে পলিমরফিজম বা লাইসোজোমের বহুরূপতা বলা হয়। The function of lysosome is as follows. The function, লাইসোজোমের কাজ কি রয়েছে দেখো। তো লাইসোজোম যখন এখানে 50 ডিফারেন্ট টাইপ অফ এনজাইমস রয়েছে, যেগুলো তো হাইড্রোলাইটিক, মেন হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম। তো হাইড্রোলাইটিক মানে যারা জলের উপস্থিতিতে কোন একটা বন্ডকে ব্রেক ডাউন করে, তারা হাইড্রোলাইটিক এনজাইম। So they take part in the digestion of food obtained through phagogen. Phagogen মানে হচ্ছে সলিড ফুড মেটেরিয়াল। যখন কোনো কোষ একটা এন্ডোসাইটোসিস পদ্ধতি গ্রহণ করে, সেটাকে ফ্যাগোজোম বলা হয়। এবং সেটা সেলের মধ্যে যখন ডাইজেশন হচ্ছে, সেটা কার দ্বারা হচ্ছে? হাইড্রোলাইটিক এনজাইম। এটাকে ইন্টারসেলুলার ডাইজেশনও বলা হচ্ছে, অর্থাৎ পরিপাক বলা হয়ে থাকে।
তারপর হচ্ছে কি অনেক সময় কি এক্সট্রা সেলুলার ডাইজেশনের সাহায্য অর্থাৎ কোষের বাইরের পরিপাকে সাহায্য করে। লাইসোজোম রিলিজ দেয়ার এনজাইমস টু দ্য আউটসাইড থ্রু এক্সোসাইটোসিস। এক্সোসাইটোসিস পদ্ধতি করে এনজাইমগুলো লাইসোজোমগুলো মানে যে সমস্ত মেটেরিয়াল কোষের বাইরে বেরিয়ে যায় সেগুলোকে ডাইজেশন করে। লাইসোজোম ডিস্ট্রয় অবস্ট্রাক্টিং স্ট্রাকচার। অবস্ট্রাক্টিং মানে কোন একটা কাজে যে গঠনটা বাধা দিবে সেটাকেও নষ্ট করে দেয়, যেমন অটোফ্যাজি। ব্রেকডাউন সেলুলার কম্পোনেন্ট। লাইসোজোম হেল্পস রিসাইকেল নিউট্রিয়েন্ট অ্যান্ড বায়োমলিকুলস ব্যাক ইনটু দ্য সেল। তারা কি করে, লাইসোজোম যেমন হচ্ছে কি বিভিন্ন ধরনের মানে ওয়েস্ট মেটেরিয়াল তৈরি হলো সেগুলোকে ব্রেকডাউন করে আবার তোমার ফিরিয়ে দেয় কোথায়, কোষের মধ্যে রিসাইকেল করেন। এবং যেগুলো ডেড সেল রয়েছে আমাদের বডির, সেই ডেড সেল বা সেল অর্গানেলস সবগুলোকে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ব্রেকডাউন করে। শুক্রাণুর ক্ষেত্রে লাইসোজোম প্রোভাইডস এনজাইমস ফর ব্রেকিং দ্য লিমিটিং মেমব্রেন অফ এগস। তাহলে দেখো একটা শুক্রাণু যখন ডিম্বাণু বাইরের পর্দাকে ব্রেকডাউন করবে তখন সেখানে কি লাগছে, জোনালাইসিন বলে এনজাইম লাগবে। জোনালাইসিন বা হায়ালুরোনিডেজ, সেই এনজাইমগুলো কোথা থেকে তৈরি হচ্ছে, এই তোমার এনজাইম লাইসোজোম থেকে পাওয়া যাচ্ছে। লাইসোজোম ডিস্ট্রয় দ্য এনগাল্ফ ম্যাটেরিয়াল, অর্থাৎ যে জিনিসটা অর্থাৎ কোনো ব্যাকটেরিয়া কোষকে আক্রমণ করলো, সে ব্যাকটেরিয়াটা কোষের মধ্যে প্রবেশ করার পর লাইসোজোম দ্বারা ব্রেকডাউন হয়। লিউকোসাইট গ্র্যানুলস আর ডিরাইভড ফ্রম লাইসোজোম। লিউকোসাইট মানে অর্থাৎ যে আমাদের WBC হোয়াইট ব্লাড কর্পাসেল রয়েছে, সেই হোয়াইট ব্লাড কর্পাসেলের ভিতরে যে গ্র্যানুলার এবং অ্যাগ্রানুলার দুটো ভাগ করা হয়। তো যেগুলো গ্র্যানুলার তার মধ্যে যে গ্র্যানুলগুলো পাওয়া যায় সেগুলো লাইসোজোম দ্বারা তৈরি হয়। লাইসোজোম কজ ব্রেকডাউন অফ এজিং অ্যান্ড ডেড সেল। তাহলে আমাদের এজিং এর ফলে যে সমস্ত ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হচ্ছে বা এজিং এর ফলে যে সমস্ত সেলগুলো এজিং এর জন্য দায়ী সেই সেলগুলোকে ব্রেকডাউন করেন। এরা আবার এনার্জি প্রোডাকশন করে, কারণ কি করে উপবাসকালে বিশেষ করে যখন ফাস্টিং কন্ডিশন চলে, সেই ফাস্টিং কন্ডিশনে আমাদের শরীরে বিভিন্ন ধরনের ফুড পার্টিকেল যেগুলো আমাদের স্টোর হয়ে আছে সেগুলোকে ভেঙে অর্থাৎ প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট সবকে ভেঙে কি করে শক্তির যোগান দেয়। তারপর স্টোরেজ ডিজিজ। দেহের কোন অঞ্চলে সঠিক কাজ না হলে এক্সোসাইটোসিস প্রক্রিয়া রেসিডুয়াল বডি কোষ থেকে বাইরে নির্গত হতে পারে না এবং কোষ সঞ্চিত থেকে, যেমন ধরে না কি হচ্ছে হেপাটাইটিস বা নেফ্রাইটিস রোগের ক্ষেত্রে কি হয়, আমাদের বডির সেলের মধ্যে যে আনডাইজেস্টেড অর্থাৎ পরিপাক হওয়ার পর যে অপচ্য বস্তু উৎপন্ন হচ্ছে সেগুলো জমা হয়। সেই জমা জিনিসগুলোকে নষ্ট না করলে বিভিন্ন ডিজিজ হয় আমাদের, যেমন হেপাটাইটিস হতে পারে, পলিনেফ্রাইটিস হতে পারে, সেটাকে সাহায্য করে, সেটাকে ব্রেকডাউন করে। আমাদের হরমোন থাইরক্সিন, এই থাইরক্সিন হরমোন প্রোডাকশনে কিন্তু লাইসোজোমের হাত রয়েছে। কোষ বিভাজনের সময় মাইটোসিস কোষের উদ্দীপনা এবং সেল ডিভিশনে সাহায্য করে। কোষ বিভাজনের সময় এরা সাহায্য করছে। তারপর হচ্ছে অস্টিওজেনেসিস। তরুণাস্থি থেকে অস্থি গঠনের সময় লাইসোজোম মানে আমাদের তরুণাস্থিটা রয়েছে অর্থাৎ যে আমাদের কার্টিলেজ গুলো রয়েছে, সেই কার্টিলেজ থেকে যখন বোন তৈরি হচ্ছে তো সেখানে যে এনজাইম গুলো দরকার সেগুলো লাইসোজোম থেকে তৈরি হয়ে থাকে। এবার লাইসোজোমের মাধ্যমে কিছু ডিসঅর্ডার হয়ে থাকে। Lysosomal disease, also known as lysosomal storage disorder, is an inherited metabolic disorder that results from deficiency of lysoenzyme and transport protein. তো লাইসোজোমের যে সমস্ত এনজাইমগুলো থাকে সেই এনজাইমগুলো যখন সিক্রেশন হয় না বা সে প্রোডাকশন হয় না তখন আমাদের কিছু ইনহেরিটেড ডিজিজ হয়ে থাকে। যেমন এক্সাম্পল হচ্ছে গাউচার্স ডিজিজ এবং টেসেক ডিজিজ। এই গাউচার টেসেক ডিজিজ হচ্ছে লাইসোসোমাল ডিসঅর্ডারের জন্য হয়ে থাকে। এই পলিমরফিজম অফ লাইসোজোম, এর আগেই বললাম যে লাইসোজোম কি করছে, বিভিন্ন ভাবে কাজ করছে। এরা প্রাইমারি লাইসোজোম, সেকেন্ডারি লাইসোজোম, হেটেরোজোম যেটা বলছি, অটোফ্যাগোজোম এবং রেসিডুয়াল বডিজ, এই বিভিন্ন প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি বিভিন্ন ফর্মে থাকে বলে লাইসোজোমকে বলা হয়, লাইসোজোমকে পলিমরফিজম বলা হয়ে থাকে। এটা আগে ডিসকাস করেছি। এরপর আমরা বলবো এন্ডোমেমব্রেন সিস্টেমের যে লাস্ট পার্ট সেটা হচ্ছে ভ্যাকুওল। ভ্যাকুওল ইজ এ ইউনিমেমব্রেন সিস্টেম, অর্থাৎ একটা এক পর্দাযুক্ত কোষ সংজ্ঞাণু ফাউন্ড ইন দ্য সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের মধ্যে পাওয়া যায়। ইট কন্টেন্টস, এটা কি করে, জল ধারণ করতে পারে, স্যাপ, কোষরস, এক্সক্রিটরি প্রোডাক্ট, রেশন বস্তু বা আদার মেটেরিয়ালস কে ধারণ করে রাখতে পারে। দ্য ভ্যাকুওল ইজ বাউন্ডেড বাই সিঙ্গেল মেমব্রেন কল্ড টোনোপ্লাস্ট।
তাহলে ভ্যাকুওলের যে মেমব্রেন সেই মেমব্রেনটাকে আমরা বলছি কি টোনোপ্লাস্ট। এটা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন। ইন প্ল্যান্ট সেল ভ্যাকুওলস ক্যান অকুপাই 90% অফ দ্য ভলিউম। প্ল্যান্ট সেলের ক্ষেত্রে দেখো 90% ভলিউমটা কি প্ল্যান্ট অ্যাবজর্ব করে রেখেছে, মানে ভ্যাকুওল কভার করে রেখেছে। এবার কভার রাখার জন্য অন্যান্য কোষ সংজ্ঞানগুলো পরিধির দিকে চলে গেছে। এই পরিধির দিকে যাওয়ার জন্য এটাকে জোন অফ, এটাকে বলা হচ্ছে কি প্রাইমর্ডিয়াল ইউট্রিকেল বলা হয়। প্রাইমর্ডিয়াল ইউট্রিকেল, প্রাইমর্ডিয়াল ইউট্রিকেল কেন বলা হলো? প্রাইমর্ডিয়াল ইউট্রিকেল অর্থাৎ প্ল্যান্ট সেলের ক্ষেত্রে ভ্যাকুওলস তোমার বেশিরভাগ অংশটা দখল করে রেখেছে, তার ফলে কোষ সংজ্ঞানগুলো পরিধির দিকে চলে যায়, একে বলা হয় প্রাইমর্ডিয়াল ইউট্রিকেল। In plant, the tonoplast facilitates the transport of number of ions and other material against concentration gradient. তো against concentration gradient কথা বলবো তখন মনে রাখতে হবে ওটা কি অসমোসিস কে বলা হচ্ছে, অসমোসিস। Hence the concentration is significant higher in the vacuole than in the cytoplasm. তাহলে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল গুলো কোথায় সাইটোপ্লাজম থেকে ভ্যাকুওলের মধ্যে ট্রান্সপোর্ট করতে হবে, ভ্যাকুওলের মধ্যে এর কনসেন্ট্রেশনটা বেশি হচ্ছে। ইন অ্যামিবা কন্ট্রাক্টাইল ভ্যাকুওল ইজ ইম্পর্টেন্ট ফর অসমোরেগুলেশন এন্ড এক্সক্রিশন। তোমার অসমোরেগুলেশনকে নিয়ন্ত্রণ, অসমোরেগুলেশন মানে হচ্ছে কি অসমোটিক প্রেসারকে রেগুলেট করা, এক্সক্রিশন এর জন্য সাহায্য করছে কোথায় অ্যামিবাতে। কন্ট্রাক্টাইল ভ্যাকুওল ইন মেনি সেলস in protista food vacuoles are formed engulfing the food particle. প্রোটিস্টা এককোষীয় ইউক্যারিওটের ক্ষেত্রে ফুড ভ্যাকুওল ফর্মেশন হয়, বিশেষ করে প্যারামিশিয়ামের ক্ষেত্রে দেখতে পাবে প্যারামিশিয়াম ফুড ভ্যাকুওল ফর্মেশন হয়, যার ফলে ওরা ফুডকে খাদ্য গ্রহণ করে। এবার এই ভ্যাকুওলটা কে আবিষ্কার করেছিল? ভ্যাকুওল হচ্ছে তোমার 1676 এ and 1706 এ অ্যান্টন ভন লিউয়েনহুক প্রথম ভ্যাকুওল আবিষ্কার করেন। ঠিক আছে, এবার ভ্যাকুওলের কাজ কি দেখো। দ্য প্রাইমারি ভ্যাকুওল সার্ভ এজ স্টোরেজ এরিয়া। তাহলে কি এটা হচ্ছে সঞ্চয় অঙ্গ হিসেবে কাজ করে। কি স্টোরেজ করে? ওয়াটার, মিনারেলস, প্রোটিনস এন্ড ভিটামিনস এন্ড পিগমেন্টস। ওকে, they have the primary storage location of mineral ion, বিভিন্ন ধরনের মিনারেল আয়নকে শোষণ করার জন্য মানে স্টোর করার জন্য সাহায্য করে। the vacuole aids in cell pH management, কোষের যে pH মাত্রা অর্থাৎ প্রোটন কনসেন্ট্রেশন রয়েছে সেটাকে মেইনটেইন করে। the vacuole can also contain number of lipids, বিভিন্ন ধরনের লিপিডকে ধারণ করে, এটা স্টোরেজ অর্গান। the cell target pressure is caused by the vacuole। তাহলে টার্গেট প্রেসারটা কার দ্বারা? টার্গেট প্রেসার মানে হচ্ছে ধরুন একটা কোষের মধ্যে ধরনের জল প্রবেশ করছে, তো জল প্রবেশ করলে এখানে একটা প্রেসার ক্রিয়েট হবে যা দেয়ালের উপর প্রেসারটা ক্রিয়েট করবে। তো যে প্রেসারটা দেয়ালের উপর ক্রিয়েট হবে সেটাই হচ্ছে টার্গেট প্রেসার বা রসস্ফীত জনিত চাপ। The mechanism through which the vacuole takes a substance is called endocytosis. Endocytosis মানে কোন একটা কোষের মধ্যে যখন কোন একটা জিনিস ঢুকে পড়ে, অর্থাৎ সেলের মধ্যে যখন কোন একটা পার্টিকেল ঢুকে পড়ছে তখন সেটাকে আমরা এন্ডোসাইটোসিস বলছি। While the process by which the vacuole excretes things is called exocytosis, এবং কোন সময় কি করছে এটা জিনিসগুলোকে বাইরে বের করে দিচ্ছে, এভাবে বাইরে বের করে দিল, সেটা exocytosis বলে। The vacuole or the chemical are process. As a result, it aids regulation of various components within the cell. তাহলে ভ্যাকুওল আমাদের একটা ফাঁকা জায়গা যেটা কখনো ফুডকে স্টোর করছে, কখনো এক্সক্রিটরি ভ্যাকুওল হিসেবে কাজ করছে, কখন ওয়াটার মলিকিউলকে স্টোর করছে, কখন আবার কন্ট্রাক্টাইল ভ্যাকুওল হিসেবেও কাজ করছে। তো এই ছিল আমার এই ভিডিও শেষ। এই ভিডিও তোমরা এন্ডোমেমব্রেন সিস্টেম সম্পর্কে আশা করি ভালোভাবে বুঝতে পারবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। কোনো জায়গায় কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।